নমস্কার, আমি শ্রাবণী নাগ। আমার শ্রাবণীর আড্ডাঘরে প্রত্যেক সোমবার কোনো না কোনো শিল্পীকে নিয়ে আমি গানে গল্পে আড্ডায় থাকি। আজ আমার সঙ্গে রয়েছেন আমার খুব প্রিয় দুজন মানুষ, ছন্দা সেনগুপ্ত এবং চন্দ্রমল্লী সেনগুপ্ত। আমার সাথে বহুদিনের এদের সম্পর্ক, কারণ দিদি আমাদের গীতবিতানের শিক্ষিকা, ওনার কাছে আমরা গান শিখেছি ছন্দাদি, এবং চন্দ্রমল্লীদি আমার অনুষ্ঠানে এর আগেও অনেক এসেছেন। আজকে আমি দুজনকে একসাথে পেয়েছি। আমাদের অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে বর্ষা। রবীন্দ্রনাথের বর্ষার উপরে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এবং তার সঙ্গে নানান রকম আলোচনা আসবে, কালিদাস থেকে শুরু করে বিদ্যাপতি। সুতরাং আমরা অনুষ্ঠানে যাই, তার আগে আমি দুজনকে স্ক্রিনে নিয়ে আসছি, আমরা অনুষ্ঠানে যাব। শুভ সন্ধ্যা দিদি, কেমন লাগছে আমার অনুষ্ঠানে? অনেকদিন বাদে আমার অনুষ্ঠানে। আমার ইচ্ছেও ছিল বহুদিন ধরে যে আপনারা দুজনকে আমি একসাথে নিয়ে আসবো, তা কিছুতে আমি করে উঠতে পারছিলাম না। আজকে সেই দিন এসছে। তা কেমন লাগছে আগে শুনি। আমি তো আগেও এসেছি, মা বলুন কেমন লাগছে। আমিও আরেকবার করেছি একবার। হ্যাঁ হ্যাঁ, আমি দিদি এসেছি। আমিও করেছি। আমরা আগে ভালো লাগছে। তবে জানি না গান কিরকম করে করবো। না না, ভালো হবে। আমরা আগে একটু চন্দ্রমল্লী দি, আমরা একটু আজকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, তারপরে দিদির গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। কেমন? একটু বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা। আমাদের তো এক বিষয় বর্ষা এবং শ্রাবণ মাস, যে কারণে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়। আসলে যেটা হয় যে যারা লেখেন, মানে কবি বলো, গায়ক বলো, যারাই থাকুন, তাদের না বর্ষার একটা অদ্ভুত অভিঘাত তাদের ওপর থাকে। মানে ধরো আমরা কালিদাসের কথা যদি মনে করি, তিনি মেঘদূত যে কাব্য লিখেছেন, সেখানেও তিনি বিরহী চক্ষুকে দেখাচ্ছেন সেই একটি মেঘকে তার দূত করে, তার বাহন করে, তার বিরোহিনী যে তার যে স্ত্রী, সেই বিরোহিনী স্ত্রীর কাছে তার বার্তা পাঠাচ্ছে। তো কালিদাস সেই কথা লিখেছেন। তার পরবর্তীকালে তোমার বিদ্যাপতি লিখছেন, যখন বিদ্যাপতির কবিতার মধ্যে বেদনার কথাই বেশি, কিন্তু বর্ষার মধ্যে দিয়েও সেই বেদনার একটা অভিপ্রকাশ আমরা পাচ্ছি। একটা গান তো ভীষণই, মানে সবাই জানেন বোধহয় গানটা, ভরা বাদর মাহাভাদর শূন্য মন্দির মোর। হয়তো রাধার কথাতেই বলা হচ্ছে, কিন্তু ওই ভরা বাদর মাহাভাদর, মানে ভাদ্র মাসের ওই সময়টাতে একটা ভয়ঙ্কর শূন্যতা, তারপরে বৃষ্টির মধ্যে দিয়ে কিরকম ভাবে তার বেদনা প্রকাশ পাচ্ছে, এইটা রয়েছে কালিদাসে, মাফ করবেন, বিদ্যাপতিতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, আমাদের রবীন্দ্রনাথের পরে যাকে আমরা শ্রেষ্ঠ কবি বলে মনে করি, জীবনানন্দ দাশ, তার কবিতার মধ্যে বাংলার প্রকৃতির কথা এতবার এসেছে, কিন্তু কোথাও বর্ষা নিয়ে কোনো কবিতা নেই, বসন্ত নিয়ে কোনো কবিতা নেই, যেটা আমাদেরকে খুব আশ্চর্য করে দেয়। অথচ জীবনানন্দের জীবনে কিন্তু প্রচুর বেদনা বা বিরহ যাই বলো, সবটাই খুব বেশি পরিমাণে ছিল। যাই হোক, আমার মনে হয় আমরা যদি বিদ্যাপতি থেকেই একদম শুরু করি, খুব ভালো হয়। শ্রাবণী, তুমি যদি আমাদের এই গানটা একটু শোনাও, খুব ভালো লাগবে। তার আগে একটু আমরা বলি যে এই যে বিদ্যাপতির এই যে গানটি, মানে এই পংক্তিটা, এটা কিন্তু সুরটা রবীন্দ্রনাথের দেওয়া, তাই না? আমরা এবারে আগে তুমি বলছো, আমি আজকে ওইটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, একদমই। কারণ রবীন্দ্রনাথ এবং বিদ্যাপতির একটা সুন্দর মানে সংযোগ দিয়ে অনুষ্ঠানটা শুরু হোক আর কি, বিদ্যাপতি ও রবীন্দ্রনাথ। ভরা বাদর মাঘভাদর শূন্য মন্দির ভরা বাদর মাঘভাদর শূন্য মন্দির ঝঞ্ঝাগর গরজন্তি সন্ততি ভুবন ভরে ভরে কান্তিয়া কান্ত পাহুন বিরহ দারুণ
सघरे खर शर हांतिया कुलिश शत शत पात मोदित मयूर नाचत मातिया मयूर नाचत मयूर नाचत मयूर नाचत मातिया मत दादुरे गागिला हुके मत दादुरे जागिला हुके हाथी जावत छातिया तिमिर दिन भरी भोर जामिनी अखिर बिजुरी का हाथिया गीतपति कहे कई छे गोबरी हरि दिन रातिया भरादर नाग भादर शून्य मंदिर এই গানটা আমি বহুদিন পর্যন্ত মানে আমি জানতাম না রবীন্দ্রনাথ সুর করেছেন। তোমার সঙ্গে যখন অনুষ্ঠানটা নিয়ে কথা হলো তখন আমি মাকে বললাম যে এটা তো ভারী সুন্দর একটা গান, যেখানে বিদ্যাপতির পুরনো লেখা রবীন্দ্রনাথের সুর, কারণ ভানুসিংহের পদাবলীতে এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। তখন মনে হলো যে এটা দিয়ে শুরু করলে খুব সুন্দর হবে, খুব ভালো হবে। এই তোমার রাধা বিরহ এবং তার সাথে যে অভিষেক, তার সাথে বিদ্যাপতিরও আরো পদ আছে, মন্দির বাহির কঠিন কপাট, এইগুলো আসে যে হ্যাঁ, এই যে বর্ষা এবং বিরহ তার সাথে অভিশাপ সবকিছু একটা যেন মিলে যায় কোথায়। রবীন্দ্রনাথ ওই একাল সেকালেও বলছেন এখনো কাঁদিছে রাধা, মানে সবকিছু মানে তোমার অভিশাপ বিরহ এটা যেন চিরন্তন, আজকেও আছে, আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই যে রাধিকা, এই রাধিকা একটা একটা চরিত্র যিনি মানে সর্বকালীন, মানে তাকে তুমি একটা সময়ের মধ্যে বাড়তে পারবে না, তাই না? এবং তিনি এবার এই নিয়ে তুমি একটু কিছু বলো। মানে আমার আসলে মানে রাধিকার যে বিরহ, মানে আমি যদি রাধিকাকে বাদে শুধু বিরহটা ধরি, বর্ষা রবীন্দ্রনাথের সম্ভবত সব থেকে প্রিয় ঋতু ছিল। কারণ আমি সদ্য একটা বিষয় মানে রবীন্দ্রনাথের গানের কথার একটা লেখার ব্যাপার ছিল, তো তাই জন্য আমি পুরো গীতবিতান ঘাটছিলাম। তো প্রকৃতি পর্যায়ে ঘাটতে ঘাটতে দেখলাম যে 113টা গান হচ্ছে বর্ষাকে নিয়ে, মানে সব থেকে বেশি লিখেছেন বর্ষাকে নিয়ে। হয়তো বর্ষার সঙ্গে এই যে তুমি বিরহের কথা বলছো, শুধু বিরহ নয়, অনেক রকমের অনুভূতি জড়িয়ে আছে, বা মানুষের সব রকমের অনুভূতিরই কোনো একটা অভিপ্রকাশ বর্ষার মধ্যে দিয়ে ঘটে। এবং আমার একটা প্রবন্ধের কথা এখানে মনে পড়ছে, শ্রাবণ সন্ধ্যা বলে একটি প্রবন্ধ আছে, আমি একটুখানি সেটা পড়ে শোনাতে চাইবো, যে যেটার মধ্যে রবীন্দ্রনাথ বর্ষাকে কি চোখে দেখতেন আমরা সেটা হয়তো বুঝতে পারি। উনি বলছেন, এই যে এই মুহূর্তেই শ্রাবণের ধারাপতনে সন্ধ্যার আকাশ মুখরিত হয়ে উঠেছে, এ আমাদের কাছে তার সমস্ত কাজের কথা গোপন করে গেছে। প্রত্যেক ঘাসটির, গাছের প্রত্যেক পাতাটির অন্নপানের ব্যবস্থা করার জন্যে যদি অত্যন্ত ব্যস্ত হয়ে আছে, এই অন্ধকার সভায় আমাদের কাছে কথাটির কোনো আভাস মাত্র সে দিচ্ছে না। অর্থাৎ যেন বর্ষা কোথাও একটা ডিউটি পালন করছে, বর্ষা যেন কোথাও সমস্ত গাছপালা প্রকৃতিকে সঞ্জীবিত করবার জন্যে, তাদের অন্নপান মানে তাদের খাবার দেওয়ার জন্য যেন ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু তিনি বলছেন, মানুষের অন্তরে, আমাদের অন্তরের সন্ধ্যাকাশেও এই শ্রাবণ অত্যন্ত ঘন হয়ে নেমেছে, অর্থাৎ অন্তরের মধ্যেও শ্রাবণের মতন একটা মেঘ জমেছে, কিন্তু সেখানে তার আপিঠের বেশ নেই। অর্থাৎ বর্ষা যখন মানুষের হৃদয়ে আসে তখন কিন্তু সে ডিউটি করতে আসে না, আপিসের বেশ করে আসে না। সেখানে কেন সে আসে? সেখানে কেবল গানের আসর জমাতে, কেবল লীলার আয়োজন করতে তার আগমন। মানে বর্ষার একটা প্রাকৃতিক রূপ, আর তুমি যেটা বললে রাধা বিরহ, আর বর্ষার মতন অনুভব যখন হৃদয়ের ভেতরে আসে তখন মানবিক যে অনুভবগুলো তৈরি হয়, তার মধ্যে প্রেম থাকতে পারে, তার মধ্যে মিলন থাকতে পারে, বিরহ থাকতে পারে, বিচ্ছেদ থাকতে পারে। কিন্তু সামহাও আমি দেখেছি যে বর্ষার গানের সঙ্গে কিন্তু বিরহ, বিচ্ছেদ
আহ অপেক্ষা করে থাকা, বেদনা, এইগুলো অনেক বড় হয়ে দেখা দেয়। তোর মধ্যে মানে গানের কথা মনে পড়ছে আমার, মেঘের পরে মেঘ বলে একটি গান আছে, তো একটা সেই গানটা খুব মানে এখানে খুব ভালো একটা গান, খুব একটা জরুরি গান হতে পারে এখানে। আরেকটা গানও আছে, উতল ধারা বাদল ঝরে সকল হ্যাঁ, বেলা একা ঘরে। মানে এটা হ্যাঁ, একটা অদ্ভুত, মানে বর্ষার মধ্যে এই যে একটা একদম। অপেক্ষা, যে তোমার আগমনের জন্য আমি অপেক্ষা হুম, করে হুম, রয়েছি, হুম, সজল হুম, হুম, হাওয়া বহে তারপরে নিবিড় হবে তিমির রাতি। এই যে হ্যাঁ, কথাগুলো আসছে, কিন্তু বর্ষার সঙ্গে প্রেম আছে, কিন্তু যার হুম, জন্য এই আয়োজন সে কিন্তু সঙ্গে নেই। মানে তার অপেক্ষা একদমই। এবং তার বিরহ মিলিয়েই হুম, বর্ষা। হুম, ওই জন্য কথাটা বারবার এসছে যে বহু যুগের ওপার হতে আশার এলো আমার মনে, আমার কোন সে মনে, হ্যাঁ, কবির ছন্দবাজ। মানে হ্যাঁ। আর এই যে মেঘের পরে বর্ষাটা মেঘ যেটা হয়েছে যে, হ্যাঁ, মেঘের পরে মেঘে যেটা হচ্ছে, আমার মনে হয় যে হৃদয়ের মধ্যে তো বেদনা হলে এটা মেঘের মতো জমাট ভাব হয়, সেটা মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে, সেটা মনের ভেতরেও মেঘ, মনের ভেতরেও আঁধার। মানে এটা হচ্ছে একটা এটা অদ্ভুত একটা বেদনার একটা গান। এটা এই গানটা তো এবার একটু শুনবো আমরা, এই হ্যাঁ, গানটা। এটা বোধহয় মেঘের পরে মেঘটা, তুমি তাহলে করো একটু গানটা না। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আমায় কেন বসিয়ে রাখো একা, দাঁড়িয়ে কাজের দিন নানা কাজে লোকে মাঝে আগামী যে বসে থাকে তোমারি আশা আমার কেমন করে কাটে এমন বদন পানে খুব সুন্দর। কিন্তু দিদি হারমোনিয়ামের আওয়াজটা একটু বেশি আসছে, একটু হারমোনিয়ামের আওয়াজটা একটু কম হলে না, একটু ভালো কমিয়ে হতো। দিচ্ছি, একটু আস্তে করে বাজালে হবে। তুমি বলছিলে উত্তল ধারাটা, আমি এই গানটা বার করলাম। উত্তল ধারার মধ্যে একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে। মানে বলছেন, উত্তল ধারা বাদল ঝরে ঝরে সকল বেলা একা ঘরে, সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে, অব্দি তো একাকিত্ব। তারপরে মাঝখান থেকে হ্যাঁ, আসছে, ওগো বধূ ও দিনের শেষে এলে তুমি কেমন বেশে, মানে এসে গেছেন। অর্থাৎ বর্ষার মধ্যে বিরহের ভেতর দিয়ে মিলন আসছে। আঁচল দিয়ে শুকাবো জল, মুছাবো পা আকুল কেশে। এখানে যিনি বধূ আসছেন বা প্রিয়তম আসছেন, তিনি পুরুষ, বোঝাই যাচ্ছে। এবং নিবিড় হবে তিমির রাতি, জেলে দেব প্রেমের বাতি। মানে এটা রবীন্দ্রনাথের পক্ষেই বোধহয় সম্ভব, যে একটা গান শুরু করছেন বিরহ দিয়ে, কিন্তু তারপরে সেই গানটার মধ্যে আবার প্রিয়তম চলে আসছেন,
তো উল্টোটাও আছে, ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা সেখানে আবার খুঁজেই পাচ্ছেন না, মানে অভিসারে এসছেন কিন্তু যিনি এসছেন অভিসারে তাকে তিনি দেখতে পাচ্ছেন না। তো এরকম একটা মিলন বিরহ, একটা অদ্ভুত একটা তান্ত্রিকতা তার গানের মধ্যে, তার লেখার মধ্যে বারবার আমরা পাচ্ছি। তো এই জন্য বোধহয় একটা মিলনের গান এবার একটু শুনলে ভালো হয়। শ্রাবণী, তুমি একটু মিলনের গান শোনাও আমাদের রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের মিলনের গান তুমি ধরনীর ও গগনেরও গাইতে পারো, খুব সুন্দর, বিউটিফুল, তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা পছন্দ। প্লে করে নি গানটা, হ্যাঁ একটু আমাকে সময় দাও। তুমি একটা এর মধ্যে একটু বর্ষার একটু কবিতা শুনতে পাবো না? একটা বর্ষার কবিতা একটু বলো, ততক্ষণ আমি গানটাকে বাদ করে নিই। তোমার সাউন্ড কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার একটু ফিডব্যাক করছে বলে আমি বন্ধ করেছিলাম। আমি এবার একটা শোনাচ্ছি, রবীন্দ্রনাথের গানই শোনাচ্ছি একটা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। রবীন্দ্রনাথের গানের কথা, মানে আমি রবীন্দ্রনাথের গান আমার আবৃত্তি করতে খুব ভালো লাগে। তারপরে তোমার গানটা মনে হয় খুব সুন্দর হবে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মনো লাগে না, ওই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনো চায় ওই বলাকার পথখানে নিতে চিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা, মনো চায় হৃদয় জড়াতে কার চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। অর্থাৎ মিলন হয়নি, কিন্তু মিলনের আকাঙ্ক্ষায় একজন ঝড়ো ঝড়ো বাদর দিনে বসে আছেন। এরপরে মিলন আসবে তো তার জীবনে। আমি ওই ধরনীরও তুমি যেটা বললে ওইটাই গাইছি। আমি একটু তানপুরাটাকে সেট করে নিই, 1 মিনিট। ওহো, বারবার অন্য হয়ে যাচ্ছে। नंबर क्या हमारा ना नंबर साइलेंट কিছুতেই খুলছে না, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। ধরনীর ও গগনেরও গানটা আসলে আমি তোমাকে গাইতে বলার একটা কারণ আছে। মানে ধরনীর ও গগনের গানটার মধ্যে না আমাদের লোক সংস্কৃতির একটা ভাবনা লুকিয়ে রয়েছে। আমাদের লোক সংস্কৃতি আমরা ফার্টিলিটি কাল্ট বা উর্বরতা তন্ত্র বলে একটা জিনিস পড়াই, যেখানে প্রকৃতির মধ্যে জীবন নতুন করে যে সঞ্চার হচ্ছে তার একটা প্রকাশ ঘটে। এখানে ধরনী হচ্ছে মানে নারী, আর গগন হচ্ছে আকাশ মানে পুরুষ। তাদের দুজনের মিলনে কিরকম ভাবে ফসল তৈরি হয়, এই যে একটা নারী পুরুষের সম্পর্কে নতুন জীবন আসা, তো এইটা না এই গানটার মধ্যে দিয়ে এত সুন্দর এসছে। তাহলে আমরা যখন লোকসাহিত্য পড়াই তখনও কিন্তু আমরা রবীন্দ্রনাথের এই গানটা রেফারেন্স দিয়ে বলি যে দেখো কি সুন্দর ফার্টিলিটি কাল উর্বরতন্ত্রের কথা বলা হয়েছে। তুমি করো প্লিজ, গানটা খুব ভালো লাগবে শুনতে। ধরনীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। ধরনীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে। বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। ধরনীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। দুই কুলা কুলিয়া অধীর বিভঙ্গে নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে তরঙ্গে।
কাঁপিছে বনে রহিয়া বর্ষণে, মুখরিয়া বিজলি ঝুলিয়া ওঠে নব ঘন মন্দ্রে, মন্দ্রে বিজলি ঝুলিয়া ওঠে নব ঘন মন্দ্রে, মন্দ্রে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে, ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। এই গানটা গাইতে গাইতে ভালো লাগলো রে, খুব ভালো গেয়েছিস, খুব সুন্দর। মনে পড়ছে গীতবিতানের বর্ষার অনেক অনুষ্ঠান আমরা করেছি এক সময়, যখন আমি এই গানটা ছাত্রী ছিলাম এবং পরে শিক্ষিকা হয়ে যখন যোগ দিয়েছিলাম তখনও করেছি অনেক। কিন্তু 22শে শ্রাবণ আমাদের গীতবিতানে কখনো হতো না, মানে ছাত্রী হিসেবেও দেখিনি, শিক্ষিকা হিসেবেও দেখিনি। কারণ বলতেন রবীন্দ্রনাথ আমাদের কাছে মৃত নন, মানে সবসময় তিনি আমাদের সঙ্গে আছেন, তাই কাজেই 22শে শ্রাবণ আমরা পালন করবো না। একটা অনুষ্ঠান হয়েছিল না যে বর্ষার শেষ 16টি গান, আমার হ্যাঁ, মনে আছে, বর্ষার শেষ 16টি গান, শেষ যে বর্ষা মঙ্গল রবীন্দ্রনাথ রচনা করেছিলেন সেইটা শৈলজাদা আমাদের দিয়ে করিয়েছিলেন গীতবিতানে। বর্ষার গান 16টা গান আছে, তাতে খুব ভালো ভালো গান আছে, আমরা করেছিলাম, খুব ভালো হয়েছিল। তবে আমরা গীতবিতান প্রাক্তনীতে একটা অনুষ্ঠান করি, সেটা শ্রাবণ ও 22শে শ্রাবণ বলে। তা ঠিক 22শে শ্রাবণই হয় না, কাছাকাছি সময় হয় ওই এরকম। এই অনুষ্ঠানটা কবে হয়েছিল? যে শেষ 16টি গান কত বছর আগে হয়েছিল? বহু বছর আগে শৈলজদা করেছিলেন তখন, মানে বহু বছর আগে, তারিখ সময়টা বলতে 25 বছর আগে। আমার মনে আছে আমি তখন যথেষ্ট ছোট ছিলাম আর কি, মানে বোধহয় কলেজ টলেজে পড়তাম, ছোটই ছিলাম। আমি তখন এই ধরনীর গগনেরও আমার মনে পড়ছে ওই গীতবিতানের ওই বড় হলঘরটাতে আমরা সবাই রিহার্সাল দিচ্ছি, ছন্দা দি আমাদের ওই গানটা বোধহয় আমি গেয়েছিলাম মানে ওই অনুষ্ঠানটাতে। আমার যতদূর মনে হচ্ছে এই গানটা আমি গেয়েছিলাম ছন্দা দিয়ে। অনুষ্ঠানে আমাদের সঙ্গে জর্জদা গিয়েছিলেন এবং আমাদের স্কেলে গিয়েছিলেন, মানে ওনার তো নিচে গলাটা নাম তো খুব ভালো, বেসে খুব ভালো অনুষ্ঠান হয়েছিল। বর্ষার সঙ্গে দেখো স্মৃতিময়তারও কিন্তু একটা কি সুন্দর যোগ আছে, মানে বৃষ্টি পড়ার সঙ্গে পুরনো স্মৃতি মনে করা, কারণ মানুষ বৃষ্টি পড়লে একটু মনটা দ্রব হয়ে যায়, মনটা একটু নরম হয়ে যায়, তখন মানুষ অনেক পুরনো কথা মনে পড়ে। হ্যাঁ বলো তুমি। হ্যাঁ আছে না যে স্মৃতি বেদনার মালা একেলা গাথি, আজি রবীন্দ্রনাথের চিহ্নপত্র। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ চিহ্নপত্রের একটা জায়গা আছে খুব সুন্দর, মানে তখন রবীন্দ্রনাথ শিলাইদহতে আছেন হাউস বোটে, মানে একেবারেই জাগতিক কাজকর্ম করছেন, জানো তার আগে ওনাকে জমিদারির দায়িত্ব দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো কি অদ্ভুত, 1894 সালের 22শে শ্রাবণ, মানে ওনার জীবনে 22শে শ্রাবণটা কতবার ঘুরে ঘুরে এসছে আমরা পরে একটু দেখবো, আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে কথায়। সেই 22শে শ্রাবণে তিনি তার ভাইঝি ইন্দিরা দেবীকে একটা চিঠি লিখছেন, যেটা চিহ্নপত্রের মধ্যে রয়েছে। বলছেন, এখানকার প্রকৃতির সঙ্গে সেই আমার একটি মানসিক ঘরকন্যার সম্পর্ক, মানে শিলাইদহ মানে এখন যেটা বাংলাদেশ, জীবনের যে গভীরতম অংশ সর্বদা মৌন এবং সর্বদা গুপ্ত, সেই অংশটি আস্তে আস্তে বের হয়ে এসে এখনকার অনাবৃত সন্ধ্যা এবং অনাবৃত মধ্যাহ্নের মধ্যে নীরবে এবং নির্ভয়ে সঞ্চরণ করে বেরিয়েছে। এখনকার দিনগুলো তার সেই অনেক কালের পদচিহ্ন দ্বারা যেন অঙ্কিত। যেটা আমরা বলছিলাম যে আজকে মানে এখানে আলোচনা করতে বসে আমার 25-30 বছর একটা অনুষ্ঠানের কথা মনে পড়ছে, ঠিক সেরকম ভাবে তুমি যে গানটার কথা বললে স্মৃতি বেদনার মালা গাঁথি, কোথাও বর্ষা আমাদের মনের মধ্যে সেই স্মৃতিগুলো এনে দেয়, এবং অদ্ভুত ভাবে স্মৃতিগুলো বেদনার, মানে স্মৃতিগুলো কষ্টের, দুঃখের স্মৃতি। কারণ বর্ষার যে জল, সেটার সঙ্গে হয়তো চোখের জল, হয়তো হৃদয়ের ভেতরে যে রক্তক্ষরণ, সবটা কোথাও হয়তো একটা জায়গা মিলে। তবে আরেকটা যেটা বর্ষার ক্ষেত্রে আমি বলবো, শুধু ওই মিলন বিরহ নয়, রবীন্দ্রনাথের কবিতার এত ভ্যারাইটি, মানে গানের মধ্যে এত বৈচিত্র্য। মানে বর্ষার তো একটা খুব মধুর দিক, যেখানে আমরা বর্ষার পরিপূর্ণতার কথা বলি, বর্ষায় কিরকম পৃথিবী ফুলে ফেপে ওঠে সেই কথা বলি, কিন্তু রবীন্দ্রনাথের মতন মানুষও প্রায় একটা গদ্য কবিতার মতন একটা গান করেছেন নীল নবঘনে, যেখানে বর্ষার যে খারাপ দিকগুলো, মানে বর্ষাকে সবসময় খুব ভালো লাগবে এরকম নয়, বর্ষার মধ্যে যে মানুষ সমস্যাতেও পড়ে,
কি সুন্দরভাবে গানের মধ্যে এনেছেন। তো একটু যদি নীল নবঘনে গানটা আমরা একটু শুনতে পারি। এবার দিদির কাছে শুনবো। দিদি হারমোনিয়ামের আওয়াজটা একটু আস্তে, হারমোনিয়ামটা বড্ড জোরে আছে। নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড় 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 ঝড়, অবসের ক্ষেত জলে ভর ভর, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, একটা হিরে ওগো তোরা যাসনে গো তোরা যাসনে বাহিরে, ওই শোনো শোনো ওই শোনো শোনো, পারে যাবে বলে কে ডাকিতে বুঝি মাঝি রে, খেয়া পারা পার বন্ধ হবে আজি রে, খুবে হাওয়া বয় তুলে নে কেউ, দুকুল বাহিয়া ওঠে পড়ে ঢেউ, দর দর জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজি রে, কেয়া পারা পার বন্ধ হয়েছে আজি রে। খুব বাস্তব ছবি, মানে মনে হয় হয়তো সেদাইদহ হাউসবোটে থাকতেন, চোখের সামনে দেখতেন যে বৃষ্টিতে কিরকম ভাবে খেয়া পারাবার বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ সমস্যায় পড়ছে। মানে এই গানটার মধ্যে এরকম আছে ধেনু ঘন ঘন ডাকছে, অর্থাৎ যখন বৃষ্টি পড়ে বাজ পড়ে, সবলীদেরকে আনতে বলছেন, যারা মাঠে গেছে তাদের জন্য দুশ্চিন্তা প্রকাশ করছেন। এটাও আমার খুব ভালো লাগে, খুব অদ্ভুত লাগে যে গানের মধ্যে কিরকম দৈনন্দিন পৃথিবীতে প্রকৃতির কি পরিস্থিতি দাঁড়ায়, দৈনন্দিন পৃথিবীতে বৃষ্টি পড়লে, ইনফ্যাক্ট কলকাতাতে শনিবার দিন এত ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে যে লেকের ভেতরে মনে হচ্ছিল যে সমুদ্রের জলের মতন স্রোত হচ্ছিল। আমরা ছোটবেলায় যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম, তো আমাদের একটা খুব পছন্দের ব্যাপার ছিল, যখনই ভীষণ বৃষ্টি হতো যাদবপুরে ঝিল উপচে পড়তো আর আমরা ওড়না খুলে খুলে মাছ ধরতাম, মানে ওড়না দিয়ে জল থেকে মাছ ধরতাম আর কি। তো বৃষ্টির সঙ্গে এই যে কতগুলো মানে স্মৃতি বলো, অ্যাসোসিয়েশন বলো, তোমারও আছে, মারও নিশ্চয়ই আছে অ্যাসোসিয়েশন। তো রবীন্দ্রনাথ গানের মধ্যে কিরকম ভাবে, মানে শুধুমাত্র রোমান্টিকতা লেখেননি, একেবারে বৃষ্টি পড়লে মানুষের কি ভয়ঙ্কর অবস্থা হয়, মানুষের কি কি সমস্যা হয় সেটাও যেন কোথাও বলেছেন। আবার আরেকটা যেটা, হ্যাঁ বলো শ্রাবণী। এই যে ছোটবেলায় এই যে বৃষ্টির যে স্মৃতি বলছো, যখন বৃষ্টিতে জল উপচে যেত, ছোট ছোট নৌকা বানিয়ে আমরা জলের মধ্যে দিতাম, এইটা বোধহয় হেন মানুষ নেই যে আমাদের প্রত্যেকের ছোটবেলার সেই সব ছোট ছোট নৌকা বানিয়ে সেটা জলের মধ্যে ভাসিয়ে দেওয়া, তার সঙ্গে নৌকা নৌকা কাগজের নৌকো, কাগজের নৌকো বানিয়ে ভাসায় সবাই, মানে এইটা একটা সবাই করেছে, আমরাও করেছি। এই যে বললাম এখনকার বাচ্চারা করে না, এখনকার এখনকার বাচ্চা করে না, এসবের বানাতেও জানে না। মানে এই যে বানানোর একটা মজা আছে না, যে নৌকাটাকে বানানো শিখতে হয়, মানে সেইগুলো এখনকার বাচ্চারা জানে না। তো আমি একজনকে শিখেলাম, বললাম যে দেখ কিরকম করে নৌকো বানায়, খুব মজার ছিল ব্যাপারগুলো আর কি। সব থেকে মজার ছিল সব নৌকা ভাসতো না, কিছু কিছু নৌকা কিছু দূর গিয়ে ডুবে যেত, সেইটা আরো মজা লাগে। সেটা একটা কম্পিটিশন হতো, মানে কার নৌকা ভাসছে কার নৌকা ভাসছে না, এটা একটা কম্পিটিশন হতো আর কি। ওটার একটা আলাদা মজা ছিল। আজকের যুগে যাই হোক, এটার একটা খুব অন্যরকম নস্টালজিক একটা ফিলিং। আজকের অনুষ্ঠানটা আমাকে ভীষণ নস্টালজিক করে দিচ্ছে। এক তো আমার কলকাতার অনেক বাইরে, অনেক দূরে থাকা, এবং তোমাদের এত দূর থেকে, এত মানে কাছ থেকে দেখেও দূরে, এটা আমার ভিতরে একটা ভীষণ অন্যরকম একটা অনুভূতি জাগাচ্ছে। এবারে আমরা তোমাকে একটা মজার কথা বলি, আমি এটা আমার মার সঙ্গে প্রথম জয়েন্ট অনুষ্ঠান, মানে আগে হয়তো মা আলাদা করেছেন, আমি আলাদা অনুষ্ঠান করেছি কখনো, তো মার সঙ্গে একসাথে একটা অনুষ্ঠানে, এটা আমি তো গান টান করি না, কিন্তু এটা মার সঙ্গে প্রথম একটা একসাথে অনুষ্ঠান, ফলত মানে সেজন্যই তোমাকে ধন্যবাদ যে আমার খুব ভালো লাগছে যে একসাথে করছি। তো আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি শ্রাবণী, সেটা হচ্ছে যে মানে বর্ষার কথা যে আমরা বলছি, আসলে বর্ষাটাকে কেন এত ভালো লাগে আমি না অনেক সময় ভাবার চেষ্টা করি, এত প্যাচ প্যাচে বৃষ্টি কাদা হয় তাও কেন আমাদের বর্ষা পছন্দ হয়। তার কারণ হতে পারে তার আগে একটা ভয়ঙ্কর গরম পড়ে, মানে এখন তো কলকাতাতেও বিভৎস গরম পড়ে, মানে টেকা যায় না। আমার মনে হয় রবীন্দ্রনাথ তো ওই থাকতেন এমন একটা জায়গায়, প্রচন্ড গরম জায়গায়, বীরভূমে থাকতেন, তো এই বিভৎস গরমে উনারও নিশ্চয়ই খুব কষ্ট হতো। আমার দাদুর কাছে শুনেছি যে বিশাল বড় মানে সিল্কের রোগ পড়ে থাকতেন। তো মানে বর্ষা কোথাও যেন সেই যন্ত্রণা থেকে, সেই কষ্ট থেকে মুক্তি দেওয়ারও একটা আভাস নিয়ে আসে।
বা কোথাও সেই ভয়ঙ্কর রোদ্দুর থেকে মুক্ত করবার একটা মানুষকে একটা আরাম দেওয়ার একটা প্রয়াস করে বর্ষা, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ গানের মধ্যে প্রকাশ করেছেন আর কি, গানের শুনো মধ্যে ওই প্রকাশ গানটা করেছেন। একটা বর্ষাকে আহ্বান জানানো, দু রকম আছে, একটা হচ্ছে ওই আসে ওই অতি ভৈরব হরষে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বর্ষা আসছে, আরেকটা আর আমার একটা খুব হচ্ছে ভালো লাগে, সেটা হচ্ছে একদম মানে মানে গরমকালকেই একদম বকে ঝোঁকে তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয় আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে। মানে এই যে দেখো, ভয়ঙ্কর তাপ, তারপরে বলছে সেই এসো তাপ, শ্যামল ও সুন্দর, তুমি হ্যাঁ, এসো, মানে এসে আমাদের সবাইকে ভরিয়ে দাও, মানে সব মানে রকমই আনতব আছে। তাপহারা, আনতব তাপহারা সঙ্গসুধা, তৃষাহারা সঙ্গসুধা, মানে তাপ এবং বিরোহিনী তৃষ্ণা দুটোকেই সরা। তুমি দেখো, তুমি কিছুক্ষণ আগে একটা কথা বললে না, যে পৃথিবী হচ্ছে ধরনী, প্রকৃতি নারী, হচ্ছে নারী, নারী এবং বৃষ্টি হচ্ছে পুরুষ। এই যে কথাটা আসছে না, তার আগে দেখো এই কথাটা আছে, বিরোহিনী চাহিয়া আছে আকাশে, বিরোহিনী চাহিয়া একেবারে আছে মানে আকাশে। পৃথিবী এখানে মানে যেন বিরোহিনী হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, যে আকাশ কখন নেমে এসে তাকে ভালোবাসার ধারায়, যদি এভাবে বলি, বৃষ্টি মানে ভালোবাসার ধারা, সেই ধারায় তাকে সঞ্চিত স্নিগ্ধ করবে আর কি। তপের তাপের নিচেও সেটাও আসছে। পৃথিবীর এই যে সাড়া দেওয়া, এই যে বর্ষাটা যখন আসছে, সে যে এর ভালোবাসাতে সাড়া দিচ্ছে, চারিদিকে একটা সৌন্দর্য, একটা মনোরম ভাব, চোখের সৌন্দর্য, মানে চারিদিকে সবুজ, পুরো পৃথিবীটাই যেন সেজে উঠছে এবং এই নিজেকে প্রকাশ করছে এইভাবে, সেটাও কিন্তু ওনার গানে আসছে, তাই না? তুমি একটা কাজ করো না, তুমি আর মা পরপর একটু গাও না, মা একটু তপের তাপেরটা একটুখানি করো না, তুমি এসো শ্যামল সুন্দরটা একটুখানি করো, পরপর দুটো গান খুব ভালো লাগবে। মা একটু তপের তাপেরটা করুন, তুমি তুমি ওইটা করো, পরে শ্যামল সুন্দরটা করো, বাজে বাজে চলে হচ্ছে। তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয় আমার, হৃদয় আমার কেবল বধুর করুণ স্পর্শনে, তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, অঝোর ঝরণ শ্রাবণ জলে তিমির মেদুর চলে, শ্রাবণ জলে তিমির মেদুর চলে, ফুটুক সোনার কদম্ব ফুল নিবিড় হর্ষণে, হৃদয় আমার, হৃদয় আমার শ্যামল বধূ করুণ স্পর্শনে, তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। এই শ্যামল বধূকে এরপরে আবার এসো শ্যামল সুন্দরতে আমরা পাচ্ছি, তখন আবার তিনি কিন্তু পুরুষ বেশে আসছেন, তুমি যদি আমাদের এবার সেটা একটু শোনাও। ঠিক, এই যে বারবার এই কথাটা ফিরে আসছে না, যে ভরিয়ে দেওয়া, মানে বর্ষা এলাইছে, তার মানে সবসময় উনি কিন্তু বর্ষাকে উনি একজন, তুমি একটা জিনিস দেখো, আমাদের যে 6টা ঋতু, এই কথাটা আমার গত সপ্তাহে যে অনুষ্ঠানটা ছিল তাতেও এই কথাটা এসছে, সবকটা ঋতু কিন্তু পুরুষ। তুমি দেখো বসন্ত, শরৎ, কিন্তু বর্ষা একমাত্র ঋতুটা নারী। মানে এটা একটা অদ্ভুত, যে নারীর যে সৌন্দর্য সেটা কিন্তু বর্ষাতেই আছে। ঋতুরাজ বসন্ত, সে কিন্তু পুরুষ মানুষ। মানে রবীন্দ্রনাথের একটা গান আছে না, এপারে মুখর হলো কিংবা ওই, মানে ওপারে নীরব কেন কুহু। তুমি দেখো একটা কথাটা, ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না তো কাকুলিও কুজনে। মানে কিছুতেই এই বর্ষা এবং বসন্ত দুজনেরই আলাদা সৌন্দর্য, কিন্তু দেখো ময়ূর আর কোকিল দুজন একসাথে কখনোই ডাকে না, আকাশের প্রাণ করে গুহায়, মানে প্রকৃতি। আরেকটা গান আছে, হ্যাঁ আরেকটা গান আছে ধরো, ওটার মধ্যেও একদম বর্ষা, তুমি যেটা বলছো মেয়ের মতন, মানে এসো নিপবনে ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরদেহ ঘেরি মেঘ নীলবে, কাজল নয়নে মালা গলে, একদম মানে যেন মনে হচ্ছে রাধিকা উষারে চলেছে নীল বসন পরে, একেবারে সেই ছবিটা যেন ওই গানটার মধ্যে দিয়ে রয়েছে। একটু বর্ষাকে ডেকে নাও, তুমি আবার একটু বর্ষাকে ডেকেও নাও। শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ
আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে কাজিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, গোকুল মুকুল রেখেছে নাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে নাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আলো সাথে তোমার মন্দির চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিনি, বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিনি, ঝঙ্কারিলে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, অনুতম তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোধিনী জাগিয়াছে আকাশে শ্যামল সুন্দর। আমি অনেক ধরে অনেক কমেন্টস জমা পড়েছে, আমি একটু পড়ে নি। হ্যাঁ, আমার দিল্লি থেকে অনেকে জয়েন করেছে, দিল্লি থেকে অনেকে জয়েন করেছে, তোমার ছাত্রীরা অনেকে এসে, সুমনাদি লিখছে বা চমৎকার, তারপরে দিল্লির কুনালদা লিখছে যে দারুণ লাগছে, বিউ বলে আমার এক বন্ধু আছে যে অসংখ্য অসংখ্য ভালো, অসাধারণ, দিল্লির খুব বিখ্যাত নৃত্যশিল্পী বিউ দত্ত, মানসী দত্ত, ও লিখছে যে মনে মনে নাচ করছি, এই সব গানটার সঙ্গে একটু নাচ করে নিলাম। তপতি মুখার্জি, যিনি দিল্লির মানুষ কিন্তু খুব বিখ্যাত, আমাদের ওই চামেলি মেম সাহেব যে সিনেমাটা হয়েছিল তাতে যে বশীকরণ কাজল চোখে যে অভিনয় করেছিলেন, তার সঙ্গে নৃত্য করে নাচ করেছিলেন, তপতিদি এখন দিল্লিতে থাকেন, আমার খুব কাছের মানুষ। তিনি লিখছেন, শ্রাবণী আমি অনুষ্ঠান শুনছি, তপতিদি আমার অনুষ্ঠানেও এসেছেন, উনি ওখানে খুব বিখ্যাত, ওনার উজান গোষ্ঠীর উনি ওখানে খুব বিখ্যাত, ওনার ওখানে অনুষ্ঠান হয়, আমিও ওদের সাথে অনুষ্ঠান করেছি এর আগে। আচ্ছা, চিত্রা ভট্টাচার্য লিখছে দারুণ, তোমার লিখছে সুদেশনা মজুমদার লিখছে খুব ভালো লাগছে, তারপরে আচ্ছা অপূর্ব লাগছে, অপূর্ব তিনজনের আজকের উপস্থাপনা, এগুলো এসছে। এবারে আমরা পরের বিষয়ে যাব। এবারে বলো দিদি। আমি ছন্দাদির সামনে গান গাইতে আমি একটু ভয় পাচ্ছি, এই গানগুলো ছন্দাদি আমার দিকে যেভাবে তাকিয়ে আছেন ভাবছি এই বোধহয় ভুল হয়ে গেল। সুতরাং মা একটু আগে বলছিলেন না যে গীতবিতানে 22শে শ্রাবণ পালন করা হয় না কারণ রবীন্দ্রনাথের মৃত্যু নেই। আসলে মানে আমি এই মানে তোমার সঙ্গে কথা বলছিলাম অনুষ্ঠান হবে, তারপরে একটু দেখছিলামও 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের জীবনে কেন গুরুত্বপূর্ণ। আমি একটু আগে তো ছিন্নপত্রের কথাটা বললাম। খুব জানো তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে 22শে শ্রাবণ বা শুধু শ্রাবণ, মানে শ্রাবণ মাসটা শুধুমাত্র যে রবীন্দ্রনাথের মৃত্যুর কারণে আমরা মনে রাখবো তা নয়, শ্রাবণ মাসে রবীন্দ্রনাথের জীবনে অনেকগুলো ঘটনা ঘটছে, মানে সেটা আমরা যে সবসময় খুব খেয়াল করি তা নয়, সেটা কয়েকটা আমার বলতে খুব ভালো লাগবে। সব থেকে মানে গুরুত্বপূর্ণ গুলোই বলবো, দু তিনটে বলবো। ধরো একটা খুব সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে 1882 সালে শ্রাবণ মাসে এরকম একটা সাহিত্য সভা হচ্ছে। তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে মানে মধ্য গগনে, মানে শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিক হিসেবে গণ্য। রবীন্দ্রনাথের বয়স তখন অবভিয়াসলি যথেষ্টই কম, খুব একটা বেশি বয়স না। তো তিনি গেছেন অনুষ্ঠানে, এবং তখন সবে সন্ধ্যা সঙ্গীত প্রকাশ হয়েছে, তার লেখা যে সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথকে দেখে বঙ্কিমচন্দ্র নেমে আসেন, এবং নেমে এসে তার গলার যে মালাটা, মানে তাকে যেটা পরানো হয়েছিল, সেই মালাটা খুলে রবীন্দ্রনাথের গলায় পরিয়ে দেন, এবং দিয়ে বলেন যে এই চন্দ্র এখন অস্তমিত আর এই রবির এখন উদয় হবে। মানে আমাদের সমাজে তো দেখবে ছোটদেরকে চট করে খুব বাহবা দেওয়া হয় না, মানে অনেক সময় সিনিয়র অনেকে থাকে ছোটদেরকে উঠতে দেন না। তো বঙ্কিমচন্দ্রের মতো মানুষ বলেই বোধহয় যে তারপরে আরো একজন এসে গেছেন যিনি বাংলা সাহিত্যকে মানে নিজের মুঠোর মধ্যে নিয়ে রাখবেন, বাংলা সাহিত্যে তিনি রাজত্ব করবেন, রাজার মতো থাকবেন,
এই স্বীকৃতিটাও কিন্তু কি অদ্ভুত ভাবে শ্রাবণ মাসে এসেছিল, রবীন্দ্রনাথের জীবনে এসেছিল, মানে বঙ্কিমের কাছ থেকে স্বীকৃতি পাওয়া রবীন্দ্রনাথের কাছে এসেছিল। একদম উল্টো দিকের আরেকটা ঘটনা, আমরা শিলাইদহের কথা বলছিলাম যে কিরকম ভাবে তিনি জমিদারি সামলাচ্ছেন, মানে প্রথম প্রথম ভাবতে অবাক লাগতো রবীন্দ্রনাথের মতো মানুষ কি করে জমিদারি সামলাচ্ছেন, ওই রকম একটা মানে একেবারে সাহিত্য সংস্কৃতি শিল্প সবকিছু থেকে দূরে চলে যাওয়া একটা বিষয়। বাবা যে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন, মানে তুমি এবার থেকে জমিদারি সামলাবে, সেটাও খুব সারপ্রাইজিংলি 1893 সালের 8 অগস্ট মানে শ্রাবণ মাসে। অর্থাৎ একই সঙ্গে কবি হিসেবে বঙ্কিমের কাছে স্বীকৃতি পাওয়াটাও শ্রাবণ মাসে হয়, আবার কবিত্ব থেকে অনেক দূরে একেবারে মানে জাগতিক পার্থিব জমিদারি চালানোর যে বিষয়, সেই স্বীকৃতিটাও বাবার কাছ থেকে কিন্তু তিনি পান হচ্ছে ওই শ্রাবণ মাসে, অগস্ট মাসেই পান। এবং এইটা আমার নিজের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, কেন জানো? কারণ শিলাইদহে গিয়ে হাউস বোটে থেকে তিনি জমিদারি যেরকম চালিয়েছেন, পাশাপাশি তো গ্রামের প্রচুর মানুষের সাথে তাকে দেখা করতে হয়েছে, মানে তার সঙ্গে দেখা করতে আসতো, কথা বলতে আসতো। মানে আমরা সবসময় যখন মানে ক্লাসে বলি বা আলোচনা করি যে ওই স্পেসটা রবীন্দ্রনাথের জীবনে ইম্পর্টেন্ট কেন হয়, কারণ আমাদের মনে হয় যে ছোট গল্প যেগুলো লিখছেন, যেখানে গ্রামের মানুষের কথা লিখছেন, গ্রামের জীবনের কথা লিখছেন। দেখো তুমি আমি মা আমরা তো কেউই গ্রামে থাকি না, মানে গ্রামের জীবনের অথেন্টিক কথা আমরা লিখতেও পারবো না। রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে বিশেষ করে মানে এত অসাধারণ ভাবে গ্রাম জীবনটাকে তিনি তুলে ধরেছেন। ওই বোঝা যায় যে শিলাইদহের ওইখানে হাউস বোটে থাকার সময় জমিদারি কাজ করার ফাঁকে ফাঁকে গ্রামের মানুষদের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের অভিঘাত বা সম্পর্কের অভিজ্ঞতাটাই কিন্তু গল্পগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠেছে, যে কারণে তাকে আর ওই শুধুমাত্র দর্শন ভাবনার কবি, রোমান্টিক কবি এসব বলা যায় না। এবং সেটার কারণ হচ্ছে বাবার কাছে শ্রাবণ মাসে মানে পাওয়ার অফ অ্যাটর্নিটা পাওয়া, বাবার কাছে শ্রাবণ মাসে পাওয়ার অফ অ্যাটর্নিটা পাওয়া। এবং অনেক বয়সে, বুড়ো বয়সে যখন ছবি আঁকতে শুরু করলেন, তো আমরা তো জানি অনেক বুড়ো বয়সে ছবি আঁকতে শুরু করেন। তার প্রথম যে এক্সিবিশনটা হয়েছিল সেটা হচ্ছে 1925 সালে, সরি 1925 সালে না, ওটা হয়েছিল 1930 সালে, সরি 1930 সালে হয়েছিল ইউরোপে। এবং যতগুলো এক্সিবিশন হয়েছিল তার মধ্যে সব থেকে পপুলার যে এক্সিবিশনটা সেটা হয়েছিল কোপেনহেগেন শহরে, এবং সেটা হয়েছিল 24শে শ্রাবণ তারিখে, মানে 24শে শ্রাবণ তারিখে। বলে এইরকম ভাবে না রবীন্দ্রনাথের জীবনে বারবার বারবার 22 মানে শ্রাবণ মাসটা ঘুরে ঘুরে এসছে, কিন্তু ওই আর কি মানে সবটা ছাপিয়ে আমাদের কাছে বড় হয়ে ওঠে যেটা, সেটা হচ্ছে 22শে শ্রাবণ। এবং সেই 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ 22শে শ্রাবণেরও কিন্তু আবার আরো দুটো দিক আছে। 22শে শ্রাবণ আবার অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আবার 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের যে নাতি নীতেন্দ্রনাথ কিন্তু ওইখানেই চলে গেছিলেন। উনি আমার যেদিন ভেসে গেছে চোখেরও জলে, ওই গানটা কিন্তু উনি ওই নীতেন্দ্রনাথের মৃত্যুতে 22শে শ্রাবণের দিনেই লিখেছিলেন, এবং ঠিক 1 বছর আগে। আচ্ছা আমি একটু বলে নিই, গোপা মজুমদার অনেক তথ্য জানতে পারছি অনুষ্ঠানের মাধ্যমে। অনেক ধন্যবাদ। বিউ মানসী লিখছে, খুব ভালো লাগছে এই গল্পগুলো শুনতে। সত্যি এই গল্পগুলো এগুলো জানানো দরকার আমাদের সকলের কাছে। গল্পগুলো বলাটা বা আজকের প্রজন্ম তো এই গল্পগুলো জানে না। আমার ভীষণ ভয় লাগে যে গানগুলো বা কথাগুলো যদি আস্তে আস্তে হারিয়ে যায়, তাহলে কিন্তু আমরা খুব নিঃস্ব হয়ে যাবো। একটা সময় আসবে যে আমাদের আর নিজের কিছু থাকবে না, সেটা ভীষণ কষ্টদায়ক হয়ে দাঁড়াবে, তাই না? সেই জন্য জানো মানে রবীন্দ্রনাথের শুধু গান তো না, মানে আমরা যে 22শে শ্রাবণের কথা বলছি, মা যেটা বললেন সেই সূত্র ধরেই বলছি। মা তোমাদের কেন মানে কি কারণে মনে করা হতো যে 22শে শ্রাবণ মানে পালন, আমি তারপরে বলছি মানে কেন এটা জিজ্ঞেস করছি। রবীন্দ্রনাথের মৃত্যুদিন হিসেবে উদযাপন করার কোনো অনুষ্ঠান করার আপত্তি ছিল গীতবিতানে। নিহারদা বলতেন, নিহারদাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে কেন রবীন্দ্রনাথের মৃত্যুদিনটা মানবেন না কেন, বললেন যে রবীন্দ্রনাথের মৃত্যুদিন মানা মানে রবীন্দ্রনাথ চলে গেছেন, রবীন্দ্রনাথ নেই, এটা ভাবতে হবে, এরকম ধরনের গানগুলো বাজতে হবে। কাজেই আমরা 22শে শ্রাবণ মানবো না যে রবীন্দ্রনাথের মৃত্যুদিন। আমরা মৃত্যুদিন বলে রবীন্দ্রনাথের কোনো দিন নেই। রবীন্দ্রনাথ সবসময় আমাদের সঙ্গে আছেন, মাথার উপর থেকে আশীর্বাদ করছেন, তার আশীর্বাদ আমাদের মাথার উপর ঝরে পড়ছে। আমরা তাকে নিয়েই আমাদের জীবন, তাকে জড়িয়েই আমরা আমাদের সব। আসলে কি জানো শ্রাবণী, মানে রবীন্দ্রনাথের নিজের মধ্যেও যে একটা ভাবনা ছিল, রবীন্দ্রনাথ কিন্তু মৃত্যুতে জীবনের শেষ মানতেন না। মানে আমরা যারা আধুনিক মানুষ, আমরা তো মৃত্যুর পরে কোনো জীবন আছে মনে করি না।
রবীন্দ্রনাথ মৃত্যুর পরে তো প্রথম কথা মৃত্যুতে জীবনের শেষ ভাবতেন না। তিনি বলতেন যে জীবন থেকে মৃত্যু যাওয়া মানে হচ্ছে একটা জগৎ থেকে একটা জীবন থেকে একটা জীবনে যাওয়া। এবং মৃত্যু নিয়ে তার একটা মানে অসাধারণ লেখা আছে, মানে তার বলতে পারো একটা লাইফ ফিলোসফি বলতে পারো, জীবন স্মৃতি, যেটা রবীন্দ্রনাথের এই 50-52 বছর বয়সে লেখা। তাতে মৃত্যু শোক বলে একটা অংশ আছে। সেই মৃত্যু শোক বলে সেই চ্যাপ্টারটাতে মানে সেই অংশটাতে তিনি বলছেন মানে প্রথম জীবনের মৃত্যু হচ্ছে মায়ের মৃত্যু। খুব ছোট ছিলেন, তিনি বলছেন যে মায়ের যখন মৃত্যু হয় আমার তখন বয়স খুব অল্প। প্রভাতে উঠিয়া মার মৃত্যুর সংবাদ শুনিলাম, তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম। তারপর তাকে বাইরে নিয়ে আসা হলো, যে ছোট ছিলেন, সব থেকে ছোট ছেলে তো, বাইরে নিয়ে আসা হলো। বলছেন বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপর শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেখে তাহার কোনো প্রমাণ ছিল না। এবং এখানে খুব সুন্দর কথা আছে যে আমার মায়ের হাতের আঙুলগুলি ফুলের পাপড়ির মতন সুন্দর ছিল, এবং মাকে আমি যখনই পরে মনে করেছেন, তিনি যখনই ছোটবেলা থেকে বড় হয়ে মাকে মনে করেছেন, মৃতদেহের কথা মনে পড়েনি, শুধু ওই ফুলের পাপড়ির মতন যে আঙুলগুলো, সেই আঙুলগুলো তার মনে পড়েছে। মানে মৃত্যু কিন্তু অন্তত ছোটবেলায় তার মনের মধ্যে কোনো নেতিবাচক বা কোনো নেগেটিভ কোনো ভয়ের কথা তৈরি করেনি। কিন্তু একটা মৃত্যুর কথা তিনি বলছেন, ওই মৃত্যু থেকেই বলছেন, কিন্তু আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়। এবং এটা বোঝাই যাচ্ছে কার মৃত্যু, কাদম্বিনীর মৃত্যু। এবং এই মৃত্যুটা তাকে এতটাই বলতে পারো আমি আঘাত দিয়েছে বলবো না, বলবো এই মৃত্যুটার অভিঘাত এতটা ছিল যে তিনি বলছেন, এই মৃত্যুটির কথা বলে বলছেন, তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। মানে এরপরে যতগুলো মৃত্যু জীবনে এসছে, অনেক মৃত্যু, স্ত্রী মারা গেছেন, ছেলে মেয়েরা মারা গেছেন, বাবা চলে গেছেন, কত মানে অসংখ্য মৃত্যু দেখেছেন জীবনে। কিন্তু ওই যে 24 বছরে বৌঠানে চলে যাওয়ার যে ধাক্কাটা 24 বছরের যুবকের, সেই মৃত্যুর অভিঘাতটা এত মারাত্মক ছিল যে পরের মৃত্যুগুলোকে তার মনে হতো রিপিটেশন, মানে এই বেদনাটাই আবার যেন রিপিটেড হচ্ছে, এই বেদনাটাই আবার যেন ফিরে ফিরে আসছে। এবং সেখান থেকে তিনি একটা অদ্ভুত একটা মুক্তির দিশা খুঁজেছিলেন। ইনফ্যাক্ট সেই গানটাও আমি একটু বলবো তোমাদের, কাউকে একটু গাইতে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের পঞ্চভূতের মধ্যে তো অনেক প্রবন্ধ রয়েছে, আমরা জানি মানুষ মারা গেলে পঞ্চভূতে বিলীন হয়। তিনি কিন্তু মনে করছেন তিনি চলে যাচ্ছেন, তিনি শুধু চোখের সামনে না থাকলেও তিনি আসলে কোথায় চলে যাচ্ছেন, তিনি চলে যাচ্ছেন চারিদিকের গাছপালা মাটি জল যে চন্দ্র সূর্য, গাছপালা মাটি জল চন্দ্র সূর্যের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন। এটা আমি বলতে পারি একটা ধরো একটা কোপিং মেকানিজম, মানে যিনি, একটা খুব সুন্দর কথা আছে এখানে যে নিকটের মানুষ যখন এত সহজে এক নিমেষে স্বপ্নের মতো মিলাইয়া গেল, তখন সমস্ত জগতের দিকে চাহিয়া মনে হইতে লাগিল যাহা আছে এবং যাহা রহিল না, এই উভয়ের মধ্যে কোনো মতে মিল করিব কেমন করিয়া। স্বাভাবিক, মানে কেউ হট করে চলে গেলে আমাদের তো মেনে নেওয়া যায় না। তো এটা একটা কাইন্ড অফ কোপিং মেকানিজম। যখন তিনি জলে স্থলে তৃণীপত্রে পৃথিবীর নীলে, আকাশের নীলে, মাটির সবুজে সেই মানুষটিকে খোঁজার চেষ্টা করছেন। এবং গানটা বর্ষার গান নয়, কিন্তু এই গানটা স্বপ্নচনের গান। সেই গানটার মধ্যে লাইনগুলো আছে, তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা, তুমি যে সুদূর নিহারিকা, ওর মাঝের যে অংশটা মানে অন্তরের যে অংশটা, ওইটা যদি একটুখানি গাও। দিদি করুন। এই গানটা সম্পর্কে আমি দুটো কথা বলবো, দিদি গানটা গাইবে। হ্যাঁ তুমি গাও। হ্যাঁ, শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার তোমাদের অন্তরে রঙি নাহি যায়, কেহ নাহি যায় তব সুখ কবির অন্তরে তুমি কবি, ছবি শুধু ছবি এই গানটা দেখো, জবিউ লিখছে জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়, এই গানটার কথাও এসছে। আমি এই তুমি কি কেবলই ছবিটা সম্পর্কে আমি দুটো লাইন বলবো, যেটা বলছেন যে 1914 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে রবীন্দ্রনাথ তার ভাগিনেয় সত্য
সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের জামাতা প্যারিলাল বন্দ্যোপাধ্যায়ের বাগান ঘেরা বাড়িতে এদিনই লিখেছিলেন। তা 3 মাস তিনি বলছেন যে মনে পড়ে একটি মেয়েকে ছবি কবিতাটি বোঝাচ্ছিলেন, বোঝাতে বোঝাতে বললেন একবার এলাহাবাদে সত্যর ঘরে পুরনো জিনিসপত্র ঘাটতে ঘাটতে ছবিখানি পেলুম। হঠাৎ ছবিখানা দেখে মনে হলো কি আশ্চর্য, কিছুদিন আগে যে আমাদের মাঝখানে এক সত্য হয়ে জীবনে এতখানি হয়েছিল, আজ সে কত দূরে দাঁড়িয়ে আছে। আমাদের জীবন ছুটে চলেছে, কিন্তু সে থেমে গেছে এখানে, কতটুকুই বা তাকে মনে পড়ে। কিন্তু তবু তোমারে কি দিয়েছিল ভুলে ভুলেছি বটে, কিন্তু সে ভোলা কিরকম? তুমি আমার জীবনের মধ্যে অত্যন্ত বেশি হয়ে আছো বলেই সর্বদা তোমাকে মনে করতে হয় না। যেমন আমাদের যে চোখ আছে, সে কথা কি আমরা সর্বদা মনে করি যে আমাদের চোখ আছে? চোখ আছে, তবু চোখ আছে বলেই তো আমরা দেখতে পাই। তেমনি সর্বদা মনে করি না বটে তুমি ছিলে, কিন্তু জীবনের মূলে তুমি আর বলেই তুমি একদিন এসেছিলে বলে আমার ভুবন এত আনন্দময়, আমার জীবনে এত মাধুর্য। এই যে কথাটা তুমি দেখো, এবারে এই যে একটি ছবি, ওই ছবি যে কার ছবি অনেকে বলেন ওটি নাকি কাদম্বরী দেবীর ছবি ছিল, এটা অনেকে বলেন, কিন্তু উনি কিন্তু এই যে বলছে তুমি আমার মানে চোখ আছে বলে আমরা মনে করি, চোখ যে আছে আমাদের আমরা আলাদা করে ভাবি না। তেমনি যে আমাদের খুব কাছে, থাকলেও সে কাছে, সে দূরে থাকলেও সে কাছে, তাকে আলাদা করে ভাবতে হয় না, ঠিক না? হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের এই মৃত্যু চেতনার একটা খুব বড় দিক এই প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত। মানে আমরা তো বর্ষা নিয়ে কথা বলতে শুরু করলাম, মানে প্রকৃতি চেতনার সম্পৃক্ত কিরকম একটা, তো এই যে গানটা এক্ষুনি গাওয়া হলো যে শ্যামল নীলমায় নীলের মধ্যে দেখছেন, আরেকটা যেটা সেটা অনেকে অবশ্য বলেন, খণ্ডন করেন যেরকম নয়, কিন্তু মোটামুটি জানা যায় যেটা, যে ছোট ছেলে সমী যখন চলে গেলেন, মানে সমী চলে যাওয়ার রবীন্দ্রনাথের কাছে একটা বিশাল বড় একটা আঘাত। আরো অনেক আঘাত পেয়েছেন, যখন বলেছেন আরো আঘাত সইবে আমার, কিন্তু এই আঘাতটা বোধহয় সহ্য করতে পারেননি। এরকম বলে যে উনি ট্রেনে করে ফিরছেন একটা জ্যোৎস্না আলোকিত রাত্রে, ফিরছেন, জানলা দিয়ে দেখছেন চরাচর ভেসে যাচ্ছে চাঁদের আলোয়, অপূর্ব সুন্দর দেখাচ্ছে পৃথিবীটা। তখন ওনার হঠাৎ মনে হচ্ছে যে আচ্ছা, আমি তো শুধু কষ্ট পাচ্ছি সমী নেই বলে, অথচ সমী যে নেই সেটা কিন্তু পৃথিবীর কোথাও প্রতিফলিত হচ্ছে না। সারা পৃথিবীর মধ্যে কিন্তু সেই চাঁদের আলো একই রকম রয়েছে, সেই বিস্তৃত যে প্রান্তর, সেই প্রান্তর ভেসে যাচ্ছে চাঁদের আলোয়, সেই চাঁদের আলো একই রকম রয়েছে। অর্থাৎ ওই তুমি যেটা বললে যে চোখ আছে, কিন্তু সবসময় সেটা মনে রাখার তো দরকার হয় না, মানে সমী যে নেই সেটা মনে রাখার দরকার নেই। চারপাশে তাকিয়ে আমার হৃদয়ের মধ্যেই তো আমি সমীকে অনুভব করব। কিন্তু রবীন্দ্রনাথের এই একটা জায়গায় আমার খুব মনে হয়েছে যে উনি জীবনকে মেনে নিয়েছেন, মৃত্যুকে তো মেনেই নিয়েছেন, কিন্তু সমীর মৃত্যুটা ওনার কাছে বোধহয় মেনে নেওয়াটা খুব সহজ হয়নি। কারণ এই গানটা যে মাঝের অংশটা, মানে আমার এই ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে, এই যে অংশটা তিনি কিন্তু প্রতীক্ষা করেছেন, যদিও জানেন সমী আসবে না, কিন্তু প্রতীক্ষা করছেন। এইটা কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার মধ্যে একটা খুব অভিনব দিক, যে কারোর জন্য তিনি প্রতীক্ষা করেছেন, শুধুমাত্র জলে স্থলে তৃণে পত্রে সে রয়েছে এইটুকু ভেবে তিনি সন্তুষ্ট হন। তো ওই অংশটা শ্রাবণী তুমি যদি একটু শোনাও, আমার এই ঘর থেকে যদি একটু শোনাও প্লিজ। আমি একটু বলি, উনি যখন ফিরছেন এত চাঁদের আলো, উনি বলছেন চারিদিকে ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম করেছে বলে মনে হয় না। তারপরে উনি বলছেন যে অবাধ বিশ্ব সংসারে তার অবাধ গতি হোক, আমার শোক যেন তাকে পিছনে টেনে না। এই কথাটাও কিন্তু খুব জরুরি, যে সে তার মুক্তি হয়ে গেছে, আমি যদি তাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করি তাহলে তার কিন্তু কষ্ট ছাড়া সেও ফিরতে পারবে না, আমিও কষ্টের থেকে বেরোতে পারবো না। মৃত্যু শোক অংশটা পড়লাম, সেটা তুমি যেটা বললে একদম তার সাথে মিলে যাচ্ছে কথাটা। মৃত্যু শোকে লিখছেন, যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল, এইটাকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম, তেমনি সেই ক্ষণেই ইহাকে মুক্তির দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম। মানে তার চলে যাওয়ার মধ্যে দিয়ে সে যে মুক্তি পেয়েছে, সে যে কষ্ট থেকে তার জীবনটাকে সরে দিতে পেরেছে, তার মুক্তি পাওয়াতে তিনি কোথাও শান্তি পাচ্ছেন। এটা একটা অদ্ভুত একটা মানে বৈপরীত্য আর কি। তুমি যদি একটুখানি আমাদের ওই আমারে ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে,
জীবনে আজ। এই যে বেদনাটা, মানে যদি আমার পরে তাহার মনে, কোথাও হয়তো রবীন্দ্রনাথের পিতৃ হৃদয়টা তার কবির হৃদয়কে বা তার দার্শনিক হৃদয়টাকে অতিক্রম করে গিয়েছিল, তাই আসবে না জেনেও মনে করেছেন সে কখনো আসবে। তবে রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেটা, মানে আমরা প্রায় শেষে চলে এসেছি অনুষ্ঠানের, যেটা আমার একটু বলতে ইচ্ছে করবে, রবীন্দ্রনাথের কাছে মৃত্যু হচ্ছে একটা দরজা। মানে যে দরজাটার এদিকে তুমি আমি, আমাদের পার্থিব নশ্বর শরীর, আর সেই দরজাটুকু পেরিয়ে গেলে যে পৃথিবীটা, সেই মানে সেখানে যে জগৎটা, যে 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 জায়গাটা চলে যাবেন, সেখানে হয়তো দেহ নেই, কিন্তু সেখানে মুক্তি রয়েছে, যেখানে সে শান্তি রয়েছে। আমরা অনেকেই হয়তো মৃত্যুর পরবর্তী জীবনটাকে বিশ্বাস করি না, মানিও না, কিন্তু রবীন্দ্রনাথের কাছে মৃত্যু হচ্ছে দরজা। সেই দরজা ঠেলে অন্য জায়গায় চলে যাওয়া, যে কারণে আমি তুমি আমাদের মতন সাধারণ মানুষরা মৃত্যুকে নিয়ে যতটা ভয় পাই, মৃত্যুর কথা ভাবলেই যেরকম একটা ভীষণ বুকের মধ্যে একটা কেমন করে ওঠে, রবীন্দ্রনাথের কাছে কিন্তু মৃত্যু মানে ওই মুক্তির জায়গা, ওই পার্থিব শরীরের যে বন্ধন, মানে যেটা আত্মার মুক্তি যদি বলি আমরা, একেবারে ভারতীয় দর্শনের কথা, আত্মার মুক্তি। সেজন্য বলছেন যে আমাদের ভয়টা হয় কারণ দুয়ারটা পেরিয়ে আমরা কি পাবো, সেই দুয়ারটা পেরিয়ে কি পাবো আমরা জানি না বলে ভয়টা পাই। যদি ভয়টা না থাকে তাহলে দুয়ারটা পেরিয়ে গেলে আমার জীবনটা আরো সুন্দর হবে, এইটা মানে খুব বেশি করে আসছে। এই এই কথাটাই গীতাতে আছে না, বাসাংসি জীর্ণানি, মানে হ্যাঁ, আমরা বাসান্তি জীর্ণানি যথা বিহায়। একদমই, হ্যাঁ, মানে দেহটা নষ্ট হয়ে যায় কিন্তু আত্মাটা তো মুক্ত হয়ে যায়, সেই আত্মাটাই দুয়ার পেরিয়ে হ্যাঁ, অন্য পৃথিবীতে চলে যায়। এবং যে কারণে গানটার মধ্যে বলছেন অন্য যে মা একটু করতে পারো, কেন রে দুয়ারটুকু পা থাকতে সংশয়। কেন জীর্ণ রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়, জয় অজানার জয়। এইদিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়, কেন ওই দিকে তোর ভয়। জয় অজানার জয়, জানা শোনার পাশা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে, এই কোণেতে আনাগোনা নয় কিছুতেই নয়, নয় কিছুতেই নয়। জয় জয়, মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। দুদিন দিয়ে ঘোরা ঘরে তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়, সেই কি শূন্যময়। জয় জানার জয়, কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। এই গানটা মেয়ে মাধুরীলতার মৃত্যু উপলক্ষে উনি লিখেছিলেন। উনি ওনার যে মেয়ের সাথে বিহারীলাল চক্রবর্তীর ছেলের বিয়ে হয়েছিল, উনি অসুস্থ ছিলেন, ওনার মেয়ে, উনি মাথার কাছে বসে গান শোনাতেন, বাবা পিতা নাউসি শোনাও, পিতা নাউসি উনি শোনাতেন। এবং এক মেয়ের কাছে যখন গেলেন তখন দেখলেন যে বাড়ির বাইরে অনেক লোকজন, উনি আর ঢুকলেন না, বুঝতে পারলেন যে সব, উনি আর ভিতরে ঢোকে ফিরে এসে উনি গানটি রচনা করেছিলেন, যেটা ভীষণ একটা হৃদয় বিদারক। কিন্তু উনি কিন্তু নিজের কর্তব্য কর্মের জায়গায় খুব কাউকে বুঝতেও দেননি যে তার জীবনে এরকম ঝড় চলছে। এটা কিন্তু শেখার, যে ব্যক্তিগত জীবনে যাই ঘটুক উনি কিন্তু বাইরের মানুষের কাছে কখনো সেটা প্রকাশ করেননি। আমি একটা আমাদের মানে পারিবারিক স্মৃতি শেয়ার করব এই সূত্রে। মানে মৃত্যুকে তিনি কিরকম ভাবে দেখতেন। তিনি তখন একদম মৃত্যুর কয়েকদিন আগে, মানে ধরো এক সপ্তাহ মাত্র আগে কলকাতায় চলে এসেছেন, অপারেশন হবে এবং মানে মোটামুটি বাঁচবেন না এটা সবাই জানে। তো আমার দাদু, মানে আমার বাবার বাবা নন্দগোপাল সেনগুপ্ত মশাই, ওনার সাহিত্য সচিব ছিলেন। দাদু তখন আর কাজ করতেন না ওনার কাছে, কলকাতায় চলে এসেছিলেন, তো দেখা করতে গেছিলেন। যখন দেখা করতে গেছেন পায়ের কাছে দাদু দাঁড়িয়েছেন এবং পাটা খুব খোলা, মানে পাটা খুব ফুলে গেছে, কিডনি ফেল করছিল তো পাটা খুব ফুলে গেছে। তো দাদু মানে আজ প্রণাম করছেন এরকম একটা ভঙ্গি করে, মানে জাস্ট পাটা হাত দিয়ে দেখতে গেছেন যে পাটা কতটা খোলা। এখন মৃত্যুর আগেও তো রবীন্দ্রনাথই, তো উনি এরকম বলেছেন, আমার দাদুর আছে মানে রবীন্দ্রনাথের ওপর লেখা বইয়ে কথাটা
একটা আছে, দাদুকে নাকি বলেছেন দেখছো কি হে, মানে এরকম ভাবে কথা বলতেন, দেখছো কি হে মরণ এসে চরণে শরণ নিয়েছে, আর কি তাকে ফেরাতে পারি, মানে পায়ে ধরে সাজছে। হ্যাঁ পায়ে ধরে সাজছে, মানে মৃত্যুকেও তিনি পায়ের ভৃত্য বা জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন, মৃত্যুকেও তিনি পায়ের ভৃত্য করে মজা করছেন। এইটাই বোধহয় মৃত্যুকে, মানে তুমি যেটা বললে যে কর্তব্য কর্ম, মানে মৃত্যুকে ফেস করবার, মৃত্যুকে সামনে দেখেও মৃত্যুকে ভয় না পাওয়া, মৃত্যুকে অ্যাকসেপ্ট করবার। আমাদের তো সব থেকে সমস্যা অ্যাকসেপ্ট করতে পারি না বলে, সেই অ্যাকসেপ্ট করবার এই যে ভাবনা, যে মরণ এসে চরণ ধরে শরণ নিয়ে যে পায়ে ধরে সাজছে, এরকম বলতে পারাটা বোধহয় মানে মানুষকে মৃত্যুর ভয় কেন, মানে কোনো ভয় থেকে মানুষকে আর ভীত হতে দেয় না, ভীত হতে দেয় না। রবীন্দ্রনাথ সেটা বোধহয় পারেন। এবং মানে আমি তোমার অনুমতি নিয়ে একটা কবিতার দুটো লাইন একটু বলতে চাইবো, গানের দুটো লাইন বলতে চাইবো। ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারে পেটিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুলবে। তারপর সেই বিখ্যাত লাইন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। সত্যি সত্যি 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ চলে গেলেও রবীন্দ্রনাথ তো শেষ হননি, আছেন। আমার মনে হয় এটাই বোধহয় আমাদের সব থেকে বড় প্রাপ্তি, যে শেষ নেই কিছু। কিন্তু এই লাইন দুটো তো দিদিকে আমরা শুনে তারপর অনুষ্ঠান শেষ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু গানটা করে নয়, যে এখান থেকে ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে ডুবে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। শেষ না বুঝে শেষ কথা কে বলবে, শেষ না বুঝে শেষ কথা কে বলবে। সত্যি শেষ কথা কে বলবে, আজকের অনুষ্ঠানটায় আমি সেটাই ভাবছি যে শেষ কথা কে বলবে। এত সুন্দর, মানে আমি সব দিক থেকে এক তো ভীষণ নস্টালজিক হয়ে গেছি, সেই আমাদের গীতবিতানের ক্লাসরুম, সেই গীতবিতানের সেই বড় হল ঘরটাতে সবাই মিলে রিহার্সাল দেওয়া, অনেক কিছু মনে পড়ছে। অনেক আমাদের অনুষ্ঠানটা করে ভীষণ ভালো লাগলো, অনেকদিন পরে তোর সঙ্গে একটা অনুষ্ঠান করলাম। রবীন্দ্রনাথের কথা বলতে তো সবসময় ভালো লাগে। রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথকে যেন নিজেদের মানুষ মনে হয়, আপন মানুষ মনে হয়। যদিও আমারও সৌভাগ্য হয়নি রবীন্দ্রনাথকে দেখার, আরো কিছুদিন পরে হলে হয়তো রবীন্দ্রনাথকে দেখতে পেতাম, মানে যদি থাকতেন উনি। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়েই সত্যি আমাদের জীবন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা জীবনে চলতে পারি না, কাজেই সবসময় রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। এই জন্যই শেষ নাহি কিছু শেষ কথা কে বলবে। সত্যি শেষ কথা বলার নেই। অনেক ভালো ভালো গান শুনলাম, বিউ বলছে খুব মনোগ্রাহী অনুষ্ঠান দেখলাম, সুদেশনা মজুমদার বলছেন অনেক নতুন তথ্য জানতে পারলাম অনুষ্ঠান দেখে, সত্যি আমিও অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো। মানে সব থেকে বললাম না, খুব মনের খুব কাছাকাছি একটা অনুষ্ঠান হলো, যেটাতে দুজনেই আমাদের ভীষণ ভালো লাগে, আমাদের ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠান করে, খুব মনের সাথে আমার হয় না যে আমার ভিতর থেকে এসে যাচ্ছে গানটা, আমি হয় রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করছি, রবীন্দ্রনাথের কথা বলছি, রবীন্দ্রনাথের গান করছি, এটা একটা অদ্ভুত তৃপ্তি হয় মনের। একদম একদম। আচ্ছা, আমাদের অনুষ্ঠানটা এবারে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। একদম। সবাইকে জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চন্দ্রাদি অনেক প্রণাম আমার, আর চন্দ্রদি তোমাকে কি বলি, তুমি আমার একটু এই অনুষ্ঠান আরো ভালো ভালো অনুষ্ঠান করে সকলকে মুক্ত করে দে, ভালো থাকিস, ভালো আরো ভালো গান করিস। খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে সময়টা কাটাতে পেরে, আমাদেরও খুব ভালো লাগলো। গানের সঙ্গে জীবনটা কাটে। ঠিক, আমি তো মানে গানটাই মানে এখন বলবো যে আমি বেশিরভাগ মানে গানের মানেটা এখন বুঝতে পারি। এতদিন গান গাইতাম,
এতদিন গানের মানের মধ্যে মানে পারি যে কোন গানটার বক্তব্যের জায়গাগুলো বুঝতে কিন্তু অনেকটা সময় লাগলো। এখন হয়তো একটু একটু আমার সেই জায়গা হয়তো হয়নি, কিন্তু আমি তাও এখন কিছুটা বুঝতে পারছি, চেষ্টা করছি। খুব খুশি হলাম আরো একদিন। হ্যাঁ, এটা শ্রাবণীর আড্ডা ঘরে দুজনকে আরো আরেকদিন আরো আমরা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সবাই বলছে যে আরো একদিন আসতে হবে। দিদি, আমার দিদি ভাই লিসা লিখছে খুব ভালো লাগলো অনুষ্ঠান। মিতালি গুদি আমাদের দিল্লির দিদি, রবীন্দ্রনাথ পৃথিবীর মহাকাশ, খুব ভালো অনুষ্ঠান হলো শ্রাবণী। মীনাক্ষী দি লিখছে খুব ভালো লাগলো প্রোগ্রাম। খুব অনুষ্ঠানটা বললাম না ভীষণ মনোগ্রাহী, খুব মনের কাছাকাছি একটা অনুষ্ঠান। আমিও শুনলাম, অনেক কিছু জানলাম। দিদি আরো একদিন শ্রাবণীর আড্ডার ঘর যুগ যুগ জিও। ঠিক আছে, ঠিক আছে, আমার অনুষ্ঠান আজকের মতো এখানেই ভালো শেষ করলাম। হ্যাঁ, একদম ভালো থাকিস, অনেক সকলে আশীর্বাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভালোই হয়েছে না?